নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। কোন পথে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে তাই নিয়ে বিজেপির অভ্যন্তরে মন্থন হচ্ছে। অনেকগুলো মত সামনে আসছে। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত সাংসদরা কেউ বলছেন কুচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল হোক। সুকান্তবাবু বলেছেন উত্তরবঙ্গের উন্নয়নকে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন পর্ষদের মধ্যে নিয়ে আসা হোক। তার যুক্তি, উত্তর পূর্ব ভারতের উন্নয়নে কেন্দ্র যে টাকা দেয়, অর্থাৎ প্রকল্পের ব্যয়ভারের 90% কেন্দ্র বহন করে, 10% সংশ্লিষ্ট রাজ্য সরকারকে বহন করতে হয়। কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের 40% ব্যয়ভার রাজ্যকে বহন করতে হয়। এটা হলো সুকান্ত মজুমদারের যুক্তি। তৃণমূল বলছে যে বাংলা ভাগ করার নোংরা চক্রান্ত করছে বিজেপি। আবার হেমন্ত বিশ্ব শর্মা, নিশিকান্ত দুবে, শুভেন্দু অধিকারীরা যেভাবে হিন্দু ভোটের মেরুকরণ করতে চাইছে, রাজ্যের শাসক দল বলছে এটা হচ্ছে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করে বাংলায় বিদ্বেষের রাজনীতি চড়া সুরে করতে চাইছে কেন্দ্রের শাসক দল। দেখুন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশা ছিল যে 25টা আসন তারা পাবে, তারা পেয়েছে 12টা, কিন্তু তাদের ভোট বেড়েছে 1%। হিন্দু ভোটের 55% বিজেপি পেয়েছে। এটা মানতে হবে, তৃণমূল যেখানে 100 পরীক্ষা দেয় সেখানে বিজেপি পরীক্ষা দেয় 70-এ, কারণ সংখ্যালঘুদের নেগলিজেবল পোর্শন বিজেপিকে সমর্থন করে আর বাকিটা তৃণমূলকে সমর্থন করে। উত্তরবঙ্গে সংখ্যালঘুদের একটা অংশ অবশ্য বাম কংগ্রেসকে সমর্থন করেছে, সেজন্য ঈশাকান্ত চৌধুরী জিতেছেন, সেই জন্য রায়গঞ্জে বিজেপির প্রার্থী জিততে পেরেছেন। কিন্তু দক্ষিণবঙ্গে সংখ্যালঘু ভোটের কনসলিডেশন তৃণমূলের পক্ষে হয়। তাই বললাম, 100 তৃণমূল পরীক্ষা দিতে নামে, সেখানে পাস মার্কের কাছাকাছি তারা একেবারে প্রথমেই পেয়ে যায়, আর বিজেপিকে পরীক্ষা দিতে হয় 70-এ। শুভেন্দুবাবুদের যুক্তি, এই রাজ্যে ক্ষমতায় আসার একমাত্র উপায় হচ্ছে হিন্দু ভোটকে এক ছাতার তলায় আনা। যারা আমাদের ভোট দেয় না তাদের ভোট চাই না, তাদের সঙ্গে আমরা নেই। সংখ্যালঘু মোর্চার কি প্রয়োজনীয়তা সব শুভেন্দু বলেছিলেন। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার, ভারতবর্ষে সংবিধান মানা পার্টি করি? তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপোতে, ভোটটা কোথায় বলুন না? আমরা 99টা বিধানসভায় এগিয়ে আছি, 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো। অনেকে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীর স্লোগানকেই শুভেন্দু চ্যালেঞ্জ করছেন। প্রশ্ন হচ্ছে, সবকা সাথ সবকা বিকাশ, এরা হচ্ছে বিজেপির দেখানোর দাঁত, আর বিজেপির খাওয়ার দাঁত হচ্ছে হিন্দু হিন্দু হিন্দু, এর বাইরে কিছু নয়।
এটা বাস্তব। এই বাস্তবকে বুঝেই পদক্ষেপ করতে হবে। এবং তাই শুভেন্দু বলেছেন যে আর 3% হিন্দু ভোটের কনসলিডেশন, তাহলেই ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাস তারা পেয়ে যাবেন। এটা শুভেন্দুর দাবি। এখন এবারের লোকসভা নির্বাচন বিজেপির সামনে 2-3টে জিনিস স্পষ্ট করে দিয়েছে। এক, তারা মুসলমান ভোট পায় না। তৃণমূলের একমাত্র প্রতিপক্ষ এই রাজ্যে বিজেপি, এবং পুলিশের একটা অংশের মদত শাসক দলের দিকে আছে। তাই শুভেন্দুরা বলেন না, আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা পুলিশের বিরুদ্ধে। তাই তারা কয়েক দফা সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন কমিশনকে বলা, হ্যাঁ আপনি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন, ঠিক আছে, ভারী বুটের আওয়াজ মানুষ শুনছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকে আরো এফেক্টিভ করতে হবে। তারা শুধু বুথের বাইরে দাঁড়িয়ে থাকবে না, প্রয়োজনে বুথের ভিতরেও কর্মকাণ্ডকে তাদের নজরদারির আওতায় আনতে হবে। এবং পুলিশের আন্ডারে কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্ট, সেটা যদি হতে থাকে তাহলে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা কিছুতেই পূরণ হবে না। শুভেন্দুবাবুরা বলেছেন যে এই বিষয় নিয়ে তারা সর্বোচ্চ স্তর পর্যন্ত আলাপ আলোচনা করবেন, দাবি জানাবেন। দেখুন, এবার পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট হলো, সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, প্রায় 1000 কোম্পানি। শুভেন্দুরাই বলেছিলেন ভারী বুটের আওয়াজ মানুষ শুনবে, মানুষ কনফিডেন্ট হবে, গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারবে। বিজেপি যে ভোটগুলো পেয়েছে সেই ভোটে কোনো জল নেই, কিন্তু কেন কাঙ্ক্ষিত ফলাফল হলো না? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অনেক জায়গায় প্রশ্ন আছে। তারা বিপুল সংখ্যায় ছিল, কিউআরটি ছিল, কিন্তু বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি না থাকার জন্য বিরোধীদের দাবি সেখানে অনেক জায়গায় খেলা হয়ে গেছে। এটা যেন না হয় আগামী দিনে, সেটাকে এখন থেকেই তারা নিশ্চিত করতে চাইছে। এবং অবশ্যই তাদের সাংগঠনিক রদবদল ভীষণ জরুরি। বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলোতে বিজেপির সংগঠন খারাপ, সমর্থন আছে, সংগঠন নেই। সমর্থকদের তো ভোটের দিন বুথে নিয়ে যেতে হবে, এটা তো সংগঠন যারা করেন তাদের দায়িত্ব, যারা তৃণমূল করে, অন্য রাজ্যে বিজেপি করে, এখানে তারা পারে না। এই পরিস্থিতির বদল ঘটানো। আর 3% ভোট লাগবে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের জন্য। দেখুন, অনেকগুলো বিধানসভা কেন্দ্রে বিজেপি 40%-এর উপর ভোট পেয়েছে, 90টা বিধানসভা কেন্দ্রে তারা দ্বিতীয়, 70-71টা পুরসভায় তারা এগিয়ে আছে, কলকাতায় প্রায় 45টা ওয়ার্ডে কলকাতা কর্পোরেশনে বিজেপি এগিয়ে আছে। এত দুর্বল সংগঠন সত্ত্বেও এত ভোট বিজেপি পেয়েছে। বলতে পারেন দেশের ভোট, মোদিজির নামে ভোট হয়েছে। আবার বিধানসভার ভোট যখন হবে তখন এই ভোটারদের অনেকে আবার তৃণমূলকে ভোট দেবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপি এখনো তৈরি করতে পারেনি। এই যুক্তিটাকে উড়িয়ে দেওয়ার নয়, কিন্তু বিজেপির দাবি হিন্দু ভোটের সফল মেরুকরণ করতে পারলে, আরো 3% হিন্দু ভোটকে নিজেদের দিকে টানতে পারলেই বাংলায় পাশা উল্টিয়ে দেয়া সম্ভব। এটা তাদের দাবি। সেই জন্যই তারা বলছেন যে হিন্দু খতরে মে হ্যায়, যারা আমাদের ভোট দেয়নি বিজেপিও তাদের সঙ্গে নেই। যখন বিতর্ক হলো, শুভেন্দু বললেন প্রধানমন্ত্রীর ওটা প্রশাসনিক দর্শন, আর তিনি রাজনীতির মঞ্চে রাজনীতির কথা বলেছেন। যদিও বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় নেতা জামাল সিদ্দিকী শুভেন্দুকে এক হাত নিয়েছেন, বলেছেন শুভেন্দু বিজেপির আদর্শ সম্পর্কে জানে না, সে এখনো তৃণমূলী আদর্শ দ্বারা পরিচালিত, ইত্যাদি। এসব চাপার উত্তর চলছে, কিন্তু একথা বাস্তব
যে সংখ্যালঘু মুসলমান ভোট বিজেপি পায় না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই তাদেরকে হিন্দু ভোটের মেরুকরণের রাস্তাতেই হাঁটতে হবে, নান্য পন্থা, এছাড়া অন্য কোনো পথ নেই, অন্য কোনো উপায়ও নেই। এই সহজ সত্যটা বিজেপির নেতাদের বুঝতে হবে। যদি তারা বোঝেন তবে তারা কাঙ্ক্ষিত ফল পাবেন। এই আন্দোলন রাস্তায় তো থাকতে হবে, সংগঠন মজবুত করতে হবে, কিন্তু করতে হবে হিন্দু ভোটের মেরুকরণ। শুভেন্দু যে কথাটা বলেছেন এটা কিন্তু দলের অনেক নেতা কর্মীর মনের কথা, অনেক নেতা কর্মীর মনের কথা। কিন্তু প্রকাশ্যে তারা শুভেন্দুকে ওইভাবে সমর্থন না করলেও অনেকেই শুভেন্দুর বক্তব্যকে সমর্থন দেন, যেমন তথাগত রায় বলুন, রাহুল সিনহা বলুন, অন্যান্য যেসব সংগঠন আছে ওই বিজেপি ইকোসিস্টেমের, বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি, তারা সমর্থন জানিয়েছে। বাস্তবটা তো বলতে হবে। মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, বিজেপি যে ভোটটা পেয়েছে তা হিন্দু ভোট। তাই শুভেন্দু বলেছেন যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি। দেখুন, 6টা রাজ্যে রাজ্যপালের অদল বদল হলো, আমাদের সিবি আনন্দ বোস এখনো আছেন। তিনি ম্যাকবেথ থেকে উদ্ধৃতি দিয়েছেন, তিনি দেননি, রাজভবনের কর্মচারীরা দিয়েছেন। এতে নাকি সিভি আনন্দ বোসের কোনো দায়িত্ব দায় কিছু নেই। হিস্ট্রিয়নিক্স হয়েছে, লাইটস সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, ম্যাকবেথের লাইন। নাম না করে মুখ্যমন্ত্রীর দিল্লি নীতি আয়োগের বৈঠকে যাওয়া, সেখান থেকে বেরিয়ে আসাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। সিভি আনন্দ বোস নিজে করেননি, কিন্তু রাজভবন সূত্রে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং, হিস্ট্রিয়নিক্স। অক্ষম আস্ফালন কিভাবে বলবেন, জাকজম্ব আস্ফলন ইত্যাদি, হিস্ট্রিয়নিক্স। কিন্তু এত বিতর্ক সত্ত্বেও এখনো পর্যন্ত সিভি আনন্দ বোসের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়নি। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন, সিভি আনন্দ বোস মানানির মামলা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পাল্টা তার বক্তব্য জানিয়েছেন। এই পরিস্থিতিতে আমার মনে হয় না যে সিভি আনন্দ বোসকে এক্ষুনি সরানো হবে। বিষয়টা এই মামলা মকদ্দমার পর্যায়ে না গেলে, ওই রাজভবনের ওই তরুণী সুপ্রিম কোর্টে গিয়ে বিচার না চাইলে সিভি আনন্দ বোসকে সরিয়ে দিত কেন্দ্রীয় সরকার। কারণ এই মুহূর্তে সিভি আনন্দ বোসকে সরালে পরে তৃণমূলের তোলা অভিযোগগুলোই মান্যতা পেয়ে যাবে বলে একটু ধীরে চলার নীতি নিচ্ছে। 6 জন রাজ্যপালের নিয়োগ হলো, রাজ্যপালের দায়িত্বের অদল বদল হলো, কিন্তু সিভি আনন্দ বোস রয়ে গেলেন। কতদিন থাকবেন সেটা বড় প্রশ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার কাজে যার পর নাই অসন্তুষ্ট। দেখুন, বিজেপির যে পিপলস গভর্নর মডেল আছে তাতে আরিফ মোহাম্মদ খান, জগদীপ ধনকর খুব সুন্দরভাবে সুইট করে যায়, কিন্তু তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো বিরোধীরা প্রশ্ন তুলতে পারেননি। কিন্তু সিভি আনন্দ বোসের ব্যক্তিগত জীবন চর্চা নিয়ে প্রশ্ন উঠে গেল, যেটা তৃণমূল তুলল। এখানেই জগদীপ ধনকর, আরিফ মোহাম্মদ খানের সঙ্গে সিভি আনন্দ বোসের ফারাক। সিভি আনন্দ বোসকে এখান থেকে সরে যেতে হতো, কিন্তু সিদ্ধান্তটা কেন্দ্রীয় সরকার নিল না। সম্ভবত মামলা হয়েছে এবং এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিলে সেটা তৃণমূলের হাতকেই শক্ত করত। সেই জন্য আপাতত রাজভবনে থাকবেন সিভি আনন্দ বোস, কিন্তু কতদিন থাকবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও সিভি আনন্দ বোসের ভূমিকায় হতাশ, ক্ষুব্ধ।
আর রাজ্যের শাসক দলও বিরক্ত, হতাশ। কাজে তো পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে নবান্ন রাজভবনের সংঘাত। তাই পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি যেখানে প্রধান বিরোধী দল বিজেপি এবং শাসক দল তৃণমূল দুপক্ষই চায় যে এখানকার রাজভবন থেকে সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু যে কারণটা বললাম, এই মুহূর্তে সরালে পরে তৃণমূলের তোলা অভিযোগগুলো মান্যতা পাবে, সেই জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরো কিছুটা সময় নিচ্ছেন, জল মাপছেন। শেষ পর্যন্ত কি দাঁড়ায়, সুপ্রিম কোর্ট কি বলে ইত্যাদি দেখে তারপরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শোনা যাচ্ছে বাংলা বিজেপির অন্যতম পরিচিত মুখ, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকেও এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আনবেন। কোনো রাজ্যপাল হিসাবেও তাকে মনোনীত করা হতে পারে, আবার রাজ্যসভা তাকে মনোনীত করা হতে পারে। তখন এই মুহূর্তে রাজ্যসভায় আসন খালি নেই, কিন্তু 2026-এর গোড়ায় 4টে আসন খালি হবে। বিকাশ ভট্টাচার্য, মৌসম নূর, জহর সরকার প্রমুখ। বিকাশ ভট্টাচার্যের আসনটা বিরোধীরাই পাবেন, সেখানে রাহুল সিনহার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুল সিনহা সংগঠন করেছেন প্রথম দিন থেকে বিজেপি করেন। হ্যাঁ, তার নির্বাচনী ভাগ্য সুপ্রসন্ন নয়। শ্রমিক ভট্টাচার্যকে যেভাবে রাজ্যসভায় নিয়ে যাওয়া হয়েছে, রাহুল সিনহাকেও বিজেপি নেতৃত্ব পুরস্কৃত করবেন, এরকমই খবর পাওয়া যাচ্ছে বিজেপির মধ্যে থেকে।